শুরুতে জানিয়ে দেব এবার যোদ্ধাদের ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস। জানিয়ে দেব চীনের হুমকি মোকাবেলায় এবার মিত্রজোট গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। জানিয়ে দেব পশ্চিম ইউক্রেনের রুশ হামলার পর এবার যুদ্ধবিমান ওড়ালো পোল্যান্ড, সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দেব ফিলাডেলফি করিডর থেকে সেনা সরাতে রাজি হয়েছে ইসরায়েল। এবার যোদ্ধাদের যেই ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস। গত 1 সেপ্টেম্বর গাজার রাফা ক্রসিংয়ে একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। পরবর্তীতে ইসরায়েলে জানায় এই 6 জনকেই উদ্ধারের 1 অথবা 2 দিন আগে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হামাসের মুখপাত্র আবু ওবায়দা গত সোমবার সন্ধ্যায় এক অডিও বার্তায় জানায় হামাসের যোদ্ধাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদিও কোনো জিম্মির কাছে ইসরায়েলি সেনারা চলে আসে তাহলে তাকে যেন গুলি করে হত্যা করা হয়। গত জুনে গাজার নুসৈরাত ক্যাম্পে 4 জিম্মিকে জীবিত উদ্ধার করেছিল দখলদার ইসরায়েল, কিন্তু 4 জনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল 274 ফিলিস্তিনিকে। আর নুসৈরাতের এই ঘটনার পরই যোদ্ধাদের জিম্মিদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবু ওবায়দা। নুসৈরাত থেকে 4 জনকে উদ্ধারের পর ফারহান আল কাদি নামে 52 বছর বয়সী এক জিম্মিকে জীবিত উদ্ধার করতে পেরেছেন ইসরায়েলি সেনারা। এর আগে যখন শত শত ফিলিস্তিনিকে হত্যার মাধ্যমে সেনারা জিম্মি উদ্ধার করেছিল, তখন সাধারণ ইসরায়েলিরা ভাবছিলেন যুদ্ধ চলার সঙ্গে সঙ্গে যেহেতু জিম্মিদের উদ্ধার করা যাচ্ছে তাহলে যুদ্ধ চলুক। কিন্তু 1 সেপ্টেম্বর 6 জনের মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি পাল্টে যায়। হাজার হাজার ইসরায়েলি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে রাস্তায় নেমে আসেন। তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিতে থাকেন। তবে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহুকে চাপ দিতে পাত্তা দেননি। তিনি পরের দিন সন্ধ্যায় জানান গাজার মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর থেকে সেনাদের প্রত্যাহার করবেন না। হামাস ও ইসরায়েলের মধ্যে এখন যুদ্ধবিরতি হচ্ছে না, মূলত ইসরায়েলি সেনাদের গাজা মিশর সীমান্তে থাকার বিষয়টি নিয়ে। হামাস বলছে যুদ্ধবিরতি চাইলে দখলদারদের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। অপরদিকে নেতানিয়াহু বলেছেন যদি তারা ফিলাডেলফি করিডর থেকে সেনা সরিয়ে নেয় তাহলে হামাস সীমান্ত ব্যবহার করে আবারও অস্ত্র নিয়ে আসবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে হামাস নতুন করে যে কৌশল নিয়েছে এটি যুদ্ধের নতুন আরেকটি ধাপ তৈরি করেছে, সঙ্গে জটিল করেছে জিম্মি সমস্যাটি। এদিকে চীনের হুমকি মোকাবেলায় মিত্রজোট গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। চীনের হুমকি মোকাবেলায় ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিয়ে একটি জোট গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক। তিনি উল্লেখ করেছেন তাইওয়ানই চীনের একমাত্র লক্ষ্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করছে বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী হলেও দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। সম্প্রতি তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত এবং আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের নতুন পরিচালক রেমন্ড গ্রিন বলেছেন যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিয়ে একটি কাজ করছেন যা আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তিনি আরও বলেন চীনের এই প্রচেষ্টা শুধু তাইওয়ানকেই নয় বরং অন্যান্য দেশকেও ভয়ভীতি এবং জোর জবরদস্তি করে স্থিতাবস্থা পরিবর্তনের লক্ষ্য করা হচ্ছে। ফলে আরও বেশি দিন নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য একত্রিত হচ্ছেন। তিনি বলেন এই প্রচেষ্টা তাইওয়ানের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং তাদের প্রশংসনীয় সামরিক সংস্কারগুলোর যুদ্ধ প্রতিরোধের জন্য করা হয়েছে, যুদ্ধের প্রস্তুতির জন্য নয়। গ্রিন আরও উল্লেখ করেন তাইওয়ানের প্রণালী এবং বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য বজায় রাখা উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে সহায়তা করবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ানের উপর সামরিক এবং রাজনৈতিক চাপ বৃদ্ধি করেছে, যা তাইপের গণতান্ত্রিক সরকারকে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবির অধীনে আনার লক্ষ্যে করা হচ্ছে। মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের অভিষেকের পর চীন সেখানে যুদ্ধ মহড়া চালায়। বেইজিং লাই চিং-তেকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে মনে করেন। গ্রিন আরও জানান যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনাকে বাতিল করছে না। তিনি বলেন তাইওয়ানের প্রতিরক্ষার চাহিদাগুলো যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এদিকে পশ্চিম ইউক্রেনে রুশ হামলার পর যুদ্ধবিমান ওড়ালো পোল্যান্ড।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লাভিবে রুশ হামলার পর নিজেদের যুদ্ধবিমান আকাশে উড়িয়েছে ন্যাটোর দেশ পোল্যান্ড। পুলিশ এবং তাদের মিত্রদের বিমানগুলো মঙ্গলবার রাতে মোতায়েন করা হয়। ওই সময় রাশিয়া লাভিবে বড় ধরনের হামলা শুরু করে। ৮ দিনের মধ্যে তৃতীয়বার পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। লাভিবের মেয়র আন্দ্রেই সদোভি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছেন। টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে পোস্ট করা এক ভিডিওতে মেয়র সাদোভি ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বলেন, শহরের কেন্দ্রস্থলে স্কুল থেকে শুরু করে ঘরবাড়ি ও ক্লিনিক সহ ৫০টিরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। লাভিবের আঞ্চলিক কর্মকর্তাদের তথ্য অনুসারে এই হামলায় ৭ জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন। ঐতিহাসিক স্থাপত্যে ভরপুর এই শহরের কেন্দ্রস্থলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অনেক ভবন ধ্বংস হয়ে গেছে। পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনা কমান্ড এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন, পুলিশ এবং মিত্রদের বিমানগুলো রাশিয়ার পশ্চিম ইউক্রেনের হামলার কারণে মোতায়েন করা হয়েছে। পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, এটি পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরেকটি ব্যস্ত রাত ছিল। বুধবার সকালে রাশিয়ার কিয়েভ সহ অন্যান্য অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত 2 সপ্তাহে রাশিয়া ইউক্রেনে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছেন। রাশিয়ার সামরিক ব্লগারদের দাবি, কিয়েভের কুরস্ক অঞ্চলে আক্রমণের প্রতিক্রিয়ায় এই বিমান হামলা বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের একটি সামরিক ইনস্টিটিউটে রাশিয়ার 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 50 জনেরও বেশি নিহত এবং শতাধিক আহত হন, যা এবছরের সবচেয়ে বেশি প্রাণঘাতী একক হামলা হিসেবে গণ্য করা হচ্ছে। এদিকে ফিলাডেলফি করিডর থেকে সেনা সরাতে রাজি হল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সঙ্গে মিশরের ফিলাডেলফি করিডর থেকে সেনা সরাতে রাজি হয়েছে ইসরায়েল। এই সীমান্তে সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘন্টা আগে কাতারি মধ্যস্থকারীদের এই তথ্য জানিয়েছে ইসরায়েলি আলোচকরা। তারা বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের সেনাদের সরিয়ে নেবে। বুধবার 4 সেপ্টেম্বর এক প্রতিবেদনে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছেন। মঙ্গলবার হিব্রু পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি ইসরায়েলি আলোচকেরা মধ্যস্থকারীদের বলেছিলেন, তারা এখনও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ফিলাডেলফি করিডর থেকে আইডিএফের সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাবটিকে সমর্থন করেন, যদিও সেখানে অনির্দিষ্টকালের জন্য সামরিক সেনা মোতায়েন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদনে উল্লেখ করে টাইমস অফ ইসরায়েলকে একজন আরব কূটনৈতিক বলেন, সোমবার নেতানিয়াহু সংবাদ সম্মেলনের আগে কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিকে ফিলাডেলফি করিডর নিয়ে তেহরানের অবস্থা জানাতে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া জরুরি ভিত্তিতে দোহায় যান। আলোচনার সঙ্গে পরিচিত একটি সূত্র হারেজকে বলেছে, চূড়ান্ত মার্কিন প্রস্তাবে যুদ্ধবিরতির প্রথম ধাপে করিডরে ইসরায়েলি সেনাদের কমিয়ে আনার আহ্বান জানানো হবে এবং দ্বিতীয় ধাপে সেনাদের প্রত্যাহার করা হবে। সোমবার সরাসরি প্রকাশিত একটি ভাষণে নেতানিয়াহু যুক্তি দিয়েছিলেন, 14 কিলোমিটার অর্থাৎ 9 মাইল প্রসারিত সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের অনুমতি দেওয়া হলে গাজা ও এই সীমান্তে আবারও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং সুড়ঙ্গ খননে অস্ত্রগুলো পাচার করা হবে। এই সময় জিম্মিদের পাচার হওয়ার আশঙ্কা বেশি বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।